গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের ৪ নম্বর অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা থেকে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে সেইটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে এখানে তোমাদের একটা কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই যে অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা, এটা কিন্তু খুব সহজ একটা অধ্যায়। যাদের ভূগোল একদমই কিছুই পড়তে ভালো লাগে না, বা যারা স্কুলের পরীক্ষা খুব ভালোভাবে দিতে পারোনি, যারা স্কুলের পরীক্ষায় বিশেষ কিছু লিখতে পারোনি ভূগোলে, বা হয়তো ভাবছো যে ভূগোলে তোমরা খুব ভালো নম্বর পাবে না, তারা কিন্তু এই বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায়টা খুব ভালোভাবে পড়বে। আমরা তোমাদের যেগুলো পড়াবো সেইগুলো তোমরা যদি খুব ভালোভাবে তৈরি করো, তাহলে তোমরা পরীক্ষায় অনেক প্রশ্ন অবশ্যই কমন পাবে। আর এই অধ্যায় থেকে তোমরা পরীক্ষায় ১ নম্বর, ২ নম্বর এবং ৩ নম্বরের প্রশ্নও কিন্তু অবশ্যই কমন পাবে। ঠিক আছে? তাহলে আমাদের এই অধ্যায় শুরু করার আগে প্রথমেই জানতে হবে যে বর্জ্য কী? ঠিক আছে? আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে? তাহলে এটাই আমাদের আজকের আলোচনার প্রথম বিষয়, যে বর্জ্যের ধারণা। বর্জ্য, তার আগে তোমাদের কিন্তু বর্জ্য বানানটা খুব ভালোভাবে দেখে নেবে। ব বর্গীর জয় রেফ জফলা। ঠিক আছে? এটা ব বর্গীর জয়ে রফলা যেন তোমরা লিখবে না। ঠিক আছে? ব বর্গীর জয় রেফ জফলা হবে। ঠিক আছে? তাহলে এখানে বর্জ্যের ধারণা, তার মানে বর্জ্য আমরা কোন জিনিসগুলোকে বলি সেগুলোই আমরা আগে জানতে হবে। তাহলে আমরা আমাদের পরিবেশে আমরা যেসব জিনিস দেখি বা ব্যবহার করি, তার সবটুকু অংশ কিন্তু আমাদের কাজে লাগে না। যেমন যদি আমরা বলি, তোমরা এখন যেসব পেনগুলো ইউজ অ্যান্ড থ্রো পেন যেগুলো তোমরা ব্যবহার করো, সেই পেনে কালি শেষ হয়ে গেলে তোমরা সেগুলো ফেলে দাও, তাই তো? তাহলে এই যে পেন তোমরা ফেলে দিলে যেটা, এটাই হচ্ছে একটা বর্জ্য হয়ে গেল। ঠিক আছে? এবং সেটা কিন্তু পরিবেশের ক্ষতি করে। ঠিক আছে? তাহলে বর্জ্য কী? ওই যে পেন যেটা তোমরা লেখার পর ফেলে দিলে, ওটাই একটা বর্জ্য। তাহলে এইভাবেই এরকম কিন্তু বিভিন্ন রকমের বর্জ্য আমরা পরিবেশে দেখতে পাই। ঠিক আছে? তাহলে বর্জ্যের প্রকারভেদ, তাহলে বর্জ্যের ধারণা তোমরা মোটামুটি বুঝে গেলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে? এরপরে বর্জ্যের প্রকারভেদ। বর্জ্য কত রকমের হয়? বর্জ্য কিন্তু অনেক রকমের হয়। যেমন কী? যেমন হচ্ছে কঠিন বর্জ্য। ঠিক আছে? কঠিন বর্জ্য, কঠিন বর্জ্য মানে কোনগুলো? কঠিন বর্জ্য মানে ওই যেগুলো আমরা নির্দিষ্ট সময়ের পর ব্যবহারে ফেলে দিই এবং সেগুলো, তার যে অংশটা পরিবেশে কঠিন রূপে ফিরে আসে, সেটাকেই কঠিন বর্জ্য বলে। যেমন একটা উদাহরণ দিলি, প্লাস্টিক। ঠিক আছে? এটা একটা কঠিন বর্জ্য। আর এর ছাড়া আর কি দেখা যায়? তরল বর্জ্য। তরল বর্জ্য মানে বিভিন্ন কারখানা থেকে যেসব তরল জিনিস, যেগুলো পরিবেশের ক্ষতি করে, বা যেগুলো পরিবেশের ক্ষতি হয় যেসব তরল জিনিসের জন্য, সেগুলোকেই তরল বর্জ্য বলে। যেমন হচ্ছে যে কীটনাশক সার, কীটনাশকের রাসায়নিক বা সার মেশানো জলটা। ঠিক আছে? আর এরপরে গ্যাসীয় বর্জ্য। বিভিন্ন যেসব কলকারখানা থেকে যেসব গ্যাসগুলো বেরিয়ে পরিবেশের ক্ষতি করে, সেইগুলোকেই গ্যাসীয় বর্জ্য বলে। ঠিক আছে? বা আমাদের মোটরসাইকেল যে আমরা চালাই বা বিভিন্ন গাড়ি চালাই, তার যে ধোঁয়াটা, সেটাও কিন্তু একটা গ্যাসীয় বর্জ্য। ঠিক আছে? তাহলে এছাড়া আরও অনেক রকম বর্জ্য হয়। যেমন কী? যেমন হচ্ছে যে বিষাক্ত বর্জ্য, মানে যেগুলো থেকে কী হয়, যেগুলো কিন্তু জীবের মৃত্যু ঘটায়, সেগুলোকেই কী বলি? সেগুলোকেই বিষাক্ত বর্জ্য বলি। ঠিক আছে? যেমন উদাহরণ অনেক রকম হতে পারে। হসপিটালের যেসব আমরা ওই ব্যান্ডেজ বা তুলো রক্তমাখা ব্যান্ডেজ যেগুলো ব্যবহার করা হয়, সেইগুলো। আর বিসীন বর্জ্য মানে যেগুলোতে একদম কোনো পরিবেশের ক্ষতি হয় না, বা মানুষের কোনো ক্ষতি হয় না, বা কোনো জীবের কোনো ক্ষতি হয় না, সেইগুলোকেই আমরা বিসীন বর্জ্য বলতে পারি। ঠিক আছে? যেমন কোনো শুকনো পাতা, ডালপালা, এগুলো। ঠিক আছে? তাহলে এগুলো তো হলো। আর এছাড়া আরও অনেক রকমের বর্জ্য আছে। যেমন আমরা আমাদের বাড়িতে যেসব জিনিস ব্যবহার করি, নানা রকম যেসব খাবারের টুকরো বা শাকসবজি, আনাজের খোলাগুলো, এগুলো একরকম বর্জ্য। তারপর হচ্ছে যে তোমাদের কারখানায় যেসব বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়, সেগুলোকে কী বর্জ্য বলে? সেখানেও বিভিন্ন রকমের জিনিস পড়ে থাকে কারখানার কাজ করার পরে, সেগুলোকে আমরা বলি শিল্প বর্জ্য। ঠিক আছে? শিল্প বর্জ্য। আর কৃষি বর্জ্য মানে চাষবাস করার সময় বিভিন্ন রকম জিনিস যেগুলো পাওয়া যায়, সেইগুলোকেই বলা হয় কৃষি বর্জ্য। যেমন হচ্ছে যে ধানের খোসা, আখের ছিবড়া, এইগুলো। ঠিক আছে?
বা গোবর যেটা সেটাও, ঠিক আছে? আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে পৌরসভার বর্জ্য। পৌরসভা এলাকায় যারা থাকো তোমরা, সেখানে বিভিন্ন রকমের যে বর্জ্য, সেখানে আবার একটা নির্দিষ্ট জায়গায় গোটা শহরের বর্জ্যগুলোকে জমা করে রাখা হয়, যেটাকে ভ্যাট বলে। সেইগুলোকে সেখানে পৌরসভার বর্জ্যগুলো জমা হয়, ঠিক আছে? আর এরপরে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, এটা তো আমরা হসপিটালগুলো আর নার্সিংহোমগুলোতেই দেখতে পাই, ঠিক আছে? সেখানে বিভিন্ন যেসব ব্যান্ডেজ, তুলো, সিরিঞ্জ এগুলো পড়ে থাকে সেইগুলো, ঠিক আছে? আর এরপরে হচ্ছে তেজস্ক্রিয় বর্জ্য, এগুলো আমরা কোথায় দেখতে পাই? যেখানে পরমাণু বোমা তৈরি হয়, সেখানে আমরা কিন্তু এগুলো দেখতে পাই। যে ঠিক আছে, যেমন হচ্ছে ইউরেনিয়াম, এগুলো, ঠিক আছে? আর এরপরে বিভিন্ন খনিতে যেসব বর্জ্যগুলো পাওয়া যায় সেগুলোকে বলে খনি বর্জ্য, ঠিক আছে? তাহলে এইগুলোই তোমরা এখানে দেখতে পাবে। আর আমাদের এই ক্লাসটা তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে। আর এরপরে এখান থেকে তোমরা আরও যেটা ভালোভাবে দেখবে সেটা হচ্ছে যে প- এ পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব, ঠিক আছে? তাহলে পরিবেশের ওপর কিন্তু বর্জ্যের অনেক প্রভাব, অনেক ক্ষতিকর প্রভাব বা ফলাফল কিন্তু দেখা যায়। যেমন এর জন্য জল দূষণ হয়, বায়ু দূষণ হয়, ঠিক আছে? মাটি দূষণ হয়, তারপরে কৃষি জমিতে কিছু ক্ষতি হয়, তাপীয় দূষণ হয়, কিছু স্বাস্থ্যহানি, মানুষের বিভিন্ন রকম রোগ দেখা যায়, ঠিক আছে? এইগুলো তোমরা একবার ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে? আর এরপরে বর্জ্য ব্যবস্থাপনার ধারণা, এটা একটা অন্যরকম জিনিস, ঠিক আছে? তাহলে এই যে বর্জ্য বিভিন্ন রকমের, সেটা তো আমরা দেখলাম, ঠিক আছে? কিন্তু এখানে বর্জ্য ব্যবস্থাপনার ধারণা মানে, তাহলে এই চ্যাপ্টারের নামই হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। তাহলে আমরা যে বিভিন্ন বর্জ্যগুলো জমা করি সেইগুলোকে আমরা কি করে ঠিকভাবে ব্যবস্থাপনা করে, সেগুলোকে আমরা কিভাবে সঠিকভাবে সেটাকে আমরা ব্যবস্থাপনা করলে তার পরিমাণটাকে কমাতে পারবো, বা পরিবেশের দূষণটা আমরা কমাতে পারবো, সেটাই কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে? তার জন্যে বিভিন্ন পদ্ধতি আছে, সেটাকে আমরা এখন ফাইবার পদ্ধতি বলতে পারি, ঠিক আছে? কোনো কোনো জায়গায় তোমরা 4 পাবে, ঠিক আছে? এই যে পদ্ধতিগুলো, যেমন হচ্ছে যে তোমাদের বর্জ্যের পরিমাণ হ্রাস, পুনর্ব্যবহার, পুনর্নবীকরণ, পুনরুদ্ধার আর প্রত্যাখ্যান, এইটাই হচ্ছে ফাইবার পদ্ধতি। এটাও কিন্তু তোমাদের এখান থেকে খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? আর এরপরে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি, ঠিক আছে? আর কিভাবে বর্জ্যকে ব্যবস্থাপনার পদ্ধতির মাধ্যমে কিভাবে বর্জ্যগুলোকে কমানো যেতে পারে, সেটাও এখানে দেওয়া আছে, যেমন বিভিন্ন পয়েন্টে দেওয়া আছে। একটা হচ্ছে যে বর্জ্যের পৃথকীকরণ, বর্জ্যটাকে আলাদা করতে হয়। তারপর হচ্ছে ভরাটকরণ, এটা একটা। তারপরে থাকে কম্পোস্টিং, তারপরে থাকে নিষ্কাশন, তোমাদের বইতে এগুলো তোমরা অবশ্যই পাবে। আর শেষে যেটা থাকবে সেটা হচ্ছে স্ক্রাবার। এই পদ্ধতিগুলোই কিন্তু তোমাদেরকে পড়ে রাখতে হবে তোমাদের টেক্সট বই থেকে, ঠিক আছে? আর এরপরে যেটা তোমরা দেখবে তোমাদের বইতে, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা অবশ্যই আছে, প্রয়োজন আছে। কেননা যদি আমরা বর্জ্যগুলোকে কোনো রকম ব্যবস্থাপনা না করি, বা সেগুলোকে যদি আমরা কমাতে না পারি, তাহলে কিন্তু আমাদের জন্যও সেটা খুব ক্ষতিকর, এবং পরিবেশের জন্যও সেটা কিন্তু খুব ক্ষতিকর হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য এগুলোকে সঠিকভাবে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে কমাতে হবে, ঠিক আছে? আর এরপরে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, তাহলে আমরা একজন পড়াশোনা করছি, আমরাই হচ্ছে শিক্ষার্থী, ছাত্র বা ছাত্রী। তাহলে আমরা কি করতে পারি, বা আমরা কিভাবে বর্জ্য ব্যবস্থাপনাটাকে কাজে লাগাতে পারি, সেইভাবে আমরা বর্জ্যটাকে কমাতে পারবো, সেটা আমাদের কিন্তু কিছু কাজ থাকবে, সেগুলোও আমাদেরকে কিন্তু এখান থেকে অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? আর এই অধ্যায়ের শেষে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব বলে একটা জিনিস দেওয়া আছে। এটাও তোমরা তোমাদের বইয়ে দেখবে। এখানে ভাগীরথী হুগলি মানে আমাদের গঙ্গা নদী যেটা, সেটাকেই বোঝায়, ঠিক আছে? তাহলে এখানে কিভাবে কমাবে সেইটা, এখানে কিন্তু বর্জ্যের ফলে এখানে নদীতে কি হচ্ছে, নদীতে জল দূষণ হচ্ছে, অনেক মাছেদের ক্ষতি হচ্ছে, বা জলের অন্যান্য প্রাণীদের ক্ষতি হচ্ছে, সেইটা, ঠিক আছে? তোমরা গঙ্গায় গেলে এখন প্রচুর উম গঙ্গার জলে অনেক কিছু বর্জ্য ভাসতে দেখতে পাও, তোমরা দেখেছো সবাই যারা গঙ্গায় গেছো, ঠিক আছে? আর এর ফলে কি হয়, জল দূষণ হয়। তারপরে জলের যে বাস্তুতন্ত্র যেটা আমি বললাম, বিভিন্ন প্রাণীদের যেটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। পলির সঞ্চয় জমে, এ পলি জমে যায়, ঠিক আছে? স্বাভাবিক জলের স্বাভাবিক তাপমাত্রা বেড়ে যায়। এর জন্য আবার কিন্তু কিছু
প্রতিকারও করা হয়েছে, সেগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে? এইগুলোই তোমরা ভালোভাবে দেখে নেবে। আর এর পরের ক্লাসে আমরা এই অধ্যায় থেকেই তোমাদের ১ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।